প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 19। ঝিরঝির বৃষ্টি থেমে গেছে অনেক আগেই, আকাশ এখনো মেঘের আড়ালে ঢাকা। হয়তো সন্ধ্যার আগে বৃষ্টি হবে। নুসরাত ইরহামের সাথে কাঁধ মিলিয়ে বাহিরে বের হতে হতে আর চোখে তাকায় গ্যারেজের দিকে। ইরহাম তাড়াক করে পেছনে ভালো করে দেখতে পারল না। দ্রুত পা চালিয়ে সামনে যেতে নুসরাত ইরহামকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? ইরহাম মৃদুস্বরে আওড়ালো, গেলে দেখতে পাবি। রাস্তার পাশ দিয়ে হঠাৎ হাঁটার সময় স্যাঁতসেঁতে পানিতে স্পর্শও পাওয়া গেল। নিচে থেকে 2 ইঞ্চি লম্বা জুতো কাদার সাথে মিশে গেছে, একাকার হলো। হাঁটু পর্যন্ত লম্বা হোয়াইট কালার হ্যালো কিটি টি শার্টটা কাদা লাগলো। নুসরাত এক হাত দিয়ে নিজের কপাল থেকে কাপড় থেকে কাদা ঝেড়ে ফেলতে ফেলতে জিজ্ঞেস করলো, এক্সাক্ট বল কোথায়? ইরহাম কথা বলল না, তাই নুসরাত ইরহামের দিকে কপাল কুঞ্চিত করে তাকালো। ইরহামের চোখ অনুসরণ করে সামনের দিকে তাকাতে অজানা ভয় ভেতরে শঙ্কিত হলো। সৌরভীকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরহাম। নুসরাত ইরহামের হাত চেপে ধরতে কেঁপে উঠল পুরুষালী শক্তপোক্ত শরীরটা। নুসরাত ক্ষীণ চোখে তাকিয়ে অবলোকন করতে দেখে চোখ সরিয়ে নিল। আশেপাশে চোখ ঘোরাতেই হাঁটতে নিবে নুসরাত শক্ত করে হাত চেপে ধরে। ইরহাম পিছু ঘুরে ভুরু বাঁকায়। নুসরাত ঠোঁটে কামড় মলিন নিষেধাজ্ঞা জারি করে। মাথা থেকে ঝেড়ে ফেলে, ইরহাম ও তোর কখনো হবে না। আবেগ হোক আর গভীর কোন অনুভূতি হোক, বাড়ার আগে সরিয়ে ফেল, নইলে ভবিষ্যতে তোকে কষ্ট পেতে হবে। ইরহাম কথা বলল না, চুপচাপ হেঁটে সামনের দিকে অগ্রসর হলো। নুসরাত হাত তখনও শক্ত মুঠোয় ধরে রেখেছে। নুসরাতকে হাঁটতে না দেখে ইরহাম জোরে টেনে নিল। নুসরাত হুমড়ি খেয়ে সামনে আসতে ইরহাম নিজের বাহুতে নুসরাতকে নিল। নুসরাতের চোখের দিকে হালকা ঠোঁট নিয়ে হাসি আনলো। মোলায়েম কণ্ঠে নিজের সাফাই গায়ে সেরকমই কিছু একটা। নুসরাত নিজেও শক্ত করে নিল হাতের মুঠোটা। এই একটু বাতাসতে নুসরাতের পায়ের গোড়ালি টি শার্ট জুতো সব কাদায় মাখামাখি। ফুটবল খেলার মাঠে পৌঁছাতেই ঝুঁকে কাপড় পরিষ্কার করতে লাগলো। ঠোঁট কামড়ে মুখে অসহযোগ শব্দ করলো। নিজের পেছনে উপস্থিত থাকা কারো উপস্থিতি টের পেয়ে মাথা ঘুরিয়ে পেছনে তাকা থেকে চোখাচোখি হলো কালো মনির মালিকের সাথে। ম্যানিল মেক্সি পারফিউমের সুগন্ধ নাক চিরে ভেতরে প্রবেশ করে। নাকে আসলো পুরুষালী গম্ভীর স্বর, মিসেস। নুসরাত চোখ সরিয়ে নিয়ে ঝটপট আরশের থেকে দুপা পেছনে সরে গেল। আরো সেখানেই দাঁড়ানো দেখে কোনো ভাবাবেগ হলো না তার, স্থির দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। আরশ গম্ভীর গলায় শুধালো, ভয় করছে না তো? নুসরাত নিরুত্তর গলায় উত্তর দিল না। আরো শঠান হয়ে দাঁড়িয়ে পকেট থেকে হাত ঢোকালো আরাম করে। ঠোঁট বাঁকাতে পুরুষালী ক্লিন সেভ করা গালে গর্তের সৃষ্টি হলো। নুসরাতের দিকে নির্বিকারভাবে 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে একটু সন্নিকটে দাঁড়ালো। আওয়াজ করলো নিচু স্বরে জিজ্ঞেস করে, কষ্ট নিয়েন না মিসেস? নুসরাত নির্বিকার চিত্তে চেয়ে রইল। প্রখর গরম শ্বাস ফেললো। নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, একদম না। বুকের বাপাশে আলাদা একটা ঠান্ডা নেমে এসেছে আপনাকে কষ্ট পেতে দেখে। গম্ভীর গলায় আরো হাসলো। নিজের ভেতরে দূরত্ব বাড়াতে সরে গেল নুসরাতের থেকে। নুসরাত বিপরীতে দাঁড়িয়ে মন ভুলানো হাসি দিল। ইরহাম পাশে দাঁড়িয়ে চুপচাপ লক্ষ্য করছিল। আরো হঠাৎ নুসরাতকে সামনের দিকে ইশারা করলো তাকানোর জন্য। নুসরাত কপাল ভাঁজ করে ফেললো সামনে তাকাতেই। চোখে ভেসে উঠল নিজের প্রতি ও নিজের অতি প্রিয় বাইক। দ্রুত পদক্ষেপে পা বাড়াতেই আরশ হাত বাড়িয়ে থামিয়ে দেয় তাকে। নুসরাত ভুরু কঞ্চিত করে। আরশের ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে পকেট থেকে দেশলাই বের করে ছুঁড়ে মারল বাইকে রাখা ওইখানে। কেরোসিন ঢালা ছিল আগে থেকে বাইকে। এক মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। নুসরাত স্থির হয়ে রইল আগুনের ভেতরে পড়তে থাকা বাইকের দিকে চেয়ে। বুকের ভেতর যা মোচড় দিয়ে উঠল তার। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করলো। আরশের দিকে চাইতে আরশ ঠোঁট কামড়ে হাসলো। নুসরাতকে নিজেও হাসলো। বুকের বাপাশে হাত চেপে ফিসফিস করে আওড়ালো, উপস, কষ্ট পেলাম কাজিন ব্রাদার।
আরশের দিকে এগিয়ে আসলো নুসরাত, মুখে হাসি ঝুলিয়ে। হাত তুলে আরশের সাদা শার্টের কাঁধে ময়লা ঝেড়ে দিল। বুকের যেখানে গুলি করেছিল সেখানে হাত রেখে ব্যথাতুর করে দুঃখ প্রকাশ করে। এই জায়গায় আঙ্গুল স্থির রেখে ফিসফিস করে, প্রাচীন বাধার ওইদিকে দেখুন। আরশ নুসরাতের ইশারা অনুযায়ী নিজের বিপরীত পাশে চোখ ফেরাতে অক্ষি কোটরের ভেতরে ভেসে উঠল ব্ল্যাক কালারের মার্সিডিজ। চোখের পানি গড়িয়ে পড়তে থাকে। সরানোর আগে দপদপ করে আগুন জ্বলে উঠল। দুপাশে আগুনের শিখা এত তাড়াতাড়ি বাড়তে দেখা গেল যে নিমিষে আকাশ ছুঁয়ে ফেলবে। নুসরাত আরশের বুক থেকে হাত সরিয়ে নিল, কাঁধ থেকে আবার ময়লা ঝেড়ে নেওয়ার মতো করলো। পুরুষালীর চোখ এখনো নিবিষ্ট, দূরে কোনো গাড়ির ধ্বংসবিশেষ দেখছে। বিষমিত পুরুষালী অক্ষি যুগল কোঠর থেকে বেরিয়ে হওয়া বাকি শুধু। নুসরাত আরশের বলিষ্ঠ হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিল, নিজের ভেতরে প্রশ্ন করলো, বেটা দুঃখ অজ্ঞান হয়ে যাবে নাকি ধূপ করে মাটিতে পড়ে কান্নাকাটি করবে? তারপর আবার নিজেই শুধরাই দিল, এই বেটার হৃদয় তো দুর্বল না যে অজ্ঞান হয়ে যাবে, আমার জন্য মাটিতে পড়ে কান্নাকাটি করবে, মাটি চাপড়াবে। আরো শূন্য মনস্কতার সুযোগ নিয়ে নুসরতার হাত থেকে কালো বেল্টের রিল্যাক্স সাবমেরিন ঘড়িটা আলতোভাবে খুলে নিল। হাতে নিয়ে তা ভালো করে উল্টে পাল্টে দেখলো। নিজের কাছে মনে হলো একটা অকেচো জিনিস। ঠোঁট চোখা রেখে সেটা কিঞ্চিৎকাল অবলোকন করে, যদি বিশেষ কিছু সন্ধান পায়, কিন্তু কোনো কিছু সন্ধান না পেয়ে বিরক্তি বুঝতে অনীহা নিয়ে ঢিল দিয়ে ফেলে দিল আগুনের শিখার মাঝে। আরো শতবিব্ব চাহনি নুসরাতের দিকে নিক্ষেপ করলো। পুরুষালী শক্ত রাগি চোখে চাহনি নিজের ওপর উপলব্ধি করে নুসরাত বোকার মতো আরশের পানে চেয়ে রইল। এমন ভাব নিল যেন সে কিছুই বোঝেনি। এখন কি হচ্ছে তার মতো বাচ্চা বোঝার বাহিরে। নুসরাত আরশের থেকে দূরে সরে যেতে যেতে আওড়ালো, আশা করি আজকে রাতে অনেক ভালো ঘুম হবে মিস্টার ব্রাদার। নুসরাতের এইটুকু শেষ করে পা বাড়ালো বাড়ির দিকে। ইরহামকে বগল তাপা করে যখন সামনে অগ্রসর হলো তখন নাকের পাটাতন ফুটে কিরমির করলো, বলল, বাড়িতে পৌঁছাই দে, তারপর তোর ব্যবস্থা আমি করতেছি। নুসরাত নাসির দিচ্ছি। ইরহাম নিষ্পলক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কি করছি বোন, আমার উপর রাগ করছিস কেন? নুসরাত ইরহামের কাঁধে চোখ চেপে কাঁদো কাঁদো করে কণ্ঠে বলল, তুই কি করেছিস জানিস না? ইরহাম দুপাশে মাথা নাড়লো না ভঙ্গিতে, বোঝাতে চাইলো সে জানে না। ইরহাম নুসরাতের পিঠে দুটো কিল বসিয়ে দেয়। গভীর শোকে আহত প্রাণীর ন্যায় হাঁটলো ইরহামের ওপর ভর দিয়ে। হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। চোখের ভেতরে পানি টলমল করছে, খালি গড়িয়ে পড়ার জন্য। নুসরাত চোখে পাপড়ি ঝাপটালো, চোখের পাপড়ি ঝাপটানোর ফলে জলদয় নিমিশেই উদয় হলো অক্ষি কোঠরে। ইরহাম নুসরাতের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, এই কাঁদে না আমার বুড়ো বাচ্চা। নুসরাত নিজের আবেগ সামলাতে ইরহামের পিঠে হাত রেখে নাকি সরে বলল, আমি কাঁদছি না। দুজনে যখন দুঃখে ভরাক্রান্ত নিয়ে মাঠ ছেড়ে গেল তখন ডাকে বিস্ফোরিত উঠল আরশের মাহাদির ওপর। মাহাদির ঠোঁট টেপে হেসে উঠল, যাই বলিস আরশ, আমি যদি তোর বউটাকে দেখা আগে পেতাম, বিশ্বাস কর ভাই, তুই বিয়ে করার আগে আমি কিডন্যাপ করে বিয়ে করে ফেলতাম। কথা শেষ করে আরশের দিকে চোখ রাখতে মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে না করলো, এটা বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠোঁট দুটো চেপে ধরলো, উপলব্ধি করলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। যতক্ষণে পালানোর চিন্তা করলো ততক্ষণে তার কলার আরশের হাতের মুঠোয়। আরশ রাগি চোখে দাঁতে দাঁত চেপে হিসিয়ে জিজ্ঞেস করলো, আমার বউকে বিয়ে করে নিতি? মাহাদি দুপাশে মাথা নাড়লো, অপরাধী মুখ বানিয়ে বলল, মজা করেছিলাম। আরশ মাহাদির কলার টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। কলার ধরা হাত ধীরে ধীরে আরো বেশি জোরালো করলো, দাঁতে দাঁত চেপে কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠলো, কিন্তু আমি তো এটা সিরিয়াসলি নিয়ে নিয়েছি, এখন কি হবে? বাড়িতে ফিরে নুসরাত কান্নাকাটি শুরু করলো। যেরকম সেরকম কান্নাকাটি নয়, সোফার মধ্যে মুখ চেপে কান্না। কোনো শব্দ হলো না, সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখলো। ইরহাম সান্ত্বনা দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে নিয়ে বলে উঠলো, আর কান্নাকাটি করিস না, বন্ধ কর। নুসরাত ইরহামের সান্ত্বনার বাণী কানে তুলল না, নিজের গা থেকে ইরহামের হাত সরিয়ে ঝাড়ি মেরে বলল, তোর পশ্চাৎ দেশে লাথি মেরে এখান থেকে বের করার আগে তুই ভুলভালাই বের হয়ে যা। ভালোই। নুসরাতের কথা ইরহাম কিছু মনে করে না, ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল। নুসরাতকে একা থাকার সুযোগ করে দিয়ে দোতলায় মোমোর সাথে কথা বলতে চলে গেল। সন্ধ্যাবেলা নাসির সাহেব জরুরি তলব দিলেন নুসরাতকে। না চাইতেও নুসরাতের মুখ খুলতে হলো সেইখানে গিয়ে। সোফায় অনেকক্ষণ মুখ চেপে ধরে রাখায় মুখটা লাল হয়ে গেছে, চোখ মুখ কান্নার ফলে ফুলে টইটুম্বুর
কারোর সাথে বাক্য ব্যয় করলো না, সবাইকে পাশ কাটিয়ে চলে গেল দোতলায়। নাজনীন বেগম নুসরাতকে দেখে মুখ ফুলিয়ে চলে যেতে দেখে ইসরাতকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, চোখগুলো এরকম হয়ে আছে কেন? ইসরাত দীর্ঘশ্বাস ফেললো, ধীরে ধীরে বলে উঠল, ভাইয়ার সাথে ঝগড়া করেছে তাই মুখ ফুলাচ্ছে। নাজনীন বেগম মাথা নাড়ালেন। কিচেনে যেতে যেতে ইসরাত ও ইশারা করে চলে যাওয়ার জন্য। ইসরাত চলে যেতেই নিজের ফোন কিচেন কাউন্টার থেকে নিয়ে কল করলেন লিপি বেগম। প্রথমে রিংয়ে পিক করলো সে। নাজনীন বেগম বললেন, হ্যালো আপা। লিপি বেগম নিজেও ঝটপট উত্তর দিলেন, হ্যালো আমি তোর ফোনে তোকে ফোন দিতেই যাচ্ছিলাম, এর মধ্যে দেখি তুই ফোন দিয়েছিস। নাজনীন বেগম কপাল ভাঁজ করলো, ঠোঁটে টিপে চিন্তিত গলায় বলল, কিছু হয়েছে আপা? লিপি বেগম উত্তর দিলেন, তেমন কিছু না, আরও সে একটু রাগ করে আছে। লিপি বেগম একটু সময় থেমে শোধালেন, তোর এখানে কোনো সমস্যা হয়েছে? নাজনীন বেগম হালকা হাতে কপাল টিপে উত্তর দিলেন, আপা আমার মনে হচ্ছে আরও আসলে নুসরাত কিছু একটা করেছে। লিপি বেগম গাঢ় ভাঁজ ফেললো কপালে, জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে উঠলেন, আমারও মনে হচ্ছে, রাগে হিসেস করছে ওরা। মাহাদিরও। কথাটা বলতে বলতে থেমে গেলেন। হেলাল সাহেব ওনাকে ডাকছেন পেছন থেকে। লিপি বেগম প্রত্যুত্তর আসলেই বললেন, নাজনীন বেগমের উদ্দেশ্য করে মলিন গলায় বললেন, তোকে পরে ফোন দিচ্ছি মেজো, আর একটা কাজ করিস, নুসরাতের ওপর নজর রাখিস আর আমি আরশের ওপর নজর রাখবো। আমারটার মতিগতি ঠিক লাগছে না, কখন কি করে বসে তা বলা যায় না। তোর ভাই ডাকছে, পরে কথা হবে বলে ফোন রাখলো নাজনীন বেগম। নাজনীন বেগম ঠিক আছে বলতেই লিপি বেগমও তাড়াহুড়ো করে ফোন কেটে দিলেন। মোবাইল হাতে রেখে এভাবে দাঁড়িয়ে থেকে চিন্তা করতে লাগলো। আকস্মিক মাথায় আসলো, আপা মাহাদির কথা কিছু বলছিলেন, ওর কি হয়েছে? নাসির মঞ্জিলে আবারও গভীর সভা বসেছে। গভীর সভায় কোনো কথা হচ্ছে না, নিশ্চুপ সব বসে রয়েছে, প্রহর গুনছে। ইসরাত ঘড়ির পানে একবার চেয়ে নিয়ে সময় দেখে নিল, সন্ধ্যা 6:50। দীর্ঘ শ্বাস ফেলে টেবিলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। যা বুঝলো আজ এভাবে বসে থাকতে হবে। নুসরাত কিছু একটা আঁকাআঁকি করছে A4 সাইজের পেপারে। ইসরাত উকি দিয়ে দেখতে চাইল তার আগে নুসরাত আতঙ্কিত হাতে লুকিয়ে ফেললো কাগজটা নিজের হাতের মুঠোয়। ইসরাত এক ভুরু উঁচিয়ে বোনকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, ওইসব কি? নুসরাত না বোঝার ভান করে ফিসফিস করে শুধায়, কি কোন সব? ইসরাত কথা বাড়ালো না, চুপি চুপি বসে রইল সেইখানে। ইন্টারকম বাটনে চাপ করতে বেল বেজে উঠল। ইসরাত উঠে দেওয়ালের কাছে গেল। ইন্টারকম হ্যান্ডপিস হাতে নিয়ে কানে লাগাতেই জাইনের মোলায়েম কণ্ঠ ভেসে এলো, ইজ এনিওয়ান সিং? ইসরাত মৃদু আওয়াজ দিল, জি শুনছি। জাইনের গলা খাকারি দিল, মৃদু কণ্ঠে বলল, গেট খুলুন ইসরাত, আমি দাঁড়িয়ে আছি। ইসরাত দেওয়ালে মাউন্টেড ইন্টারকম হ্যান্ডসেট লাগালো। ঠোঁট টিপে কিছু বলার মুহূর্তে দেখলো নাসির সাহেব আর নুসরাত দুজনেই একসাথে বসে মোবাইলে কিছু একটা করছে। সে এগিয়ে যেতেই দেখলো দুজনই বাড়ির সিসি ক্যামেরা চেক করছে। আরো একটু কাছে এগিয়ে যেতেই দেখলো নুসরাত ফিসফিস করে বলছে, আবে এত কম জিনিস নিয়ে এরা কি করে আসতে পারে? একবার দেখুন, 20 প্যাকেট মিষ্টি আর শুধু ফল 4-5 জাতের। এই ঘরে যে এত মানুষ আছে তারা কি জানে না? ইসরাত পেছন থেকে তেসরা স্বরে বলে উঠল, মাত্র 4 জন মানুষ, এত বেশি তো না। নুসরাত বিরক্তিতে কপাল কুঁচকে নেয়, অভিযোগ করার মতোই বলে, উফ আব্বা, এই মেয়েকে সরান, এর জন্য আমি ঠিকমতো মানুষের ব্যাপারে কথা বলতে পারছি না। ইসরাত নুসরাতকে ঠিক করে দিয়ে বলল, ওইটাকে কথা বলে না, মানুষের পিঠ পিছে তার নামে পরনিন্দা বলে। যা আমরা পরনিন্দাই করলাম, তোর এখানে কি? যা তোর শ্বশুর আব্বার সাথে ভালো ব্যবহার কর, তাদের আপ্যায়ন কর গিয়ে। ইসরাত ঠোঁট বাঁকিয়ে হাসলো, কোমরে এক হাত চেপে ধরে, ফর ইউর কন্ট্রোল ইনফরমেশন, আমার একার শ্বশুর নয়, আপনারও শ্বশুর উনি। নুসরাত কাজ ঝাঁকালো অবজ্ঞা স্বরে। ইসরাতের কথা মৃদু আওয়াজে হাসতে হাসতেই বলে উঠল, আপনার শ্রদ্ধেয় শ্বশুর অনেক আগেই আমাকে ডিভোর্স পেপারের ব্যবস্থা করে দিয়েছে, তাই এই বিয়ের বিষয়টি বেশি স্থায়ী নয়, আর উনিও আমার শ্বশুর থাকবে না। হাহা। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করে। ইসরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে তুই কি আর বিয়ে করবি না? নুসরাত রাগ করলো, ঠোঁট কামড়ে হেসে বলল ভ্রুক্ষেপণহীন গলায়,
প্রশ্নর পিছে প্রশ্ন করে। তোকে বলেছি আমি বিয়ে করবো না? নিজের প্রথম জন্মদায় একটা হ্যান্ডসাম লারকে বিয়ে করব। ইসরাত ভেঙচি কাটলো। নুসরাতের দিকে চেয়ে থেকে বিরক্ত সহিত বলল, দেখে নিব, যে একটা বাজি ধরি, আরশ ভাই ছাড়া তুই আর কাউকে বিয়ে করবি না। আর তুই করতে চাইলেও আরশ ভাই কখনো তোকে করতে দিবে না, এটা আমি 100% শিওর। তুই জিতলে আমার কাট তোর 1 সপ্তাহের জন্য, আর যদি আমি জিতি তাহলে তোর কাট আমার 1 সপ্তাহের জন্য। দিবি? রাজি? নুসরাত ওপর নিচ মাথা দৌড়ায়। নাসির সাহেবের দিকে তাকিয়ে ইসরাত বলল, আব্বু আপনি সাক্ষী, পরে যেন মিথ্যা না বলে। নাসির সাহেব মাথা নাড়ালেন। ইসরাতের হঠাৎ টনক নড়ল। মৃদু লাফ দিয়ে উঠল, আব্বা গেট খুলতে ভুলে গেছি, জাইন বলেছিল গেট খোলার জন্য। নাসির সাহেব আর নুসরাত ঈর্ষায়িত গলায় একসাথে বলল, তো কি হয়েছে, এখন খুলে দিলেই হলো। ইসরাতকে ঠায় দাঁড় করিয়ে রেখে নাসির সাহেব আর নুসরাত পা মিলিয়ে বেরিয়ে গেল লাইব্রেরি রুম থেকে। নুসরাত নাসির সাহেবের সাথে পা মিলিয়ে বের হলো। নাজনীন বেগম ওয়াশরুমে ছিলেন। নুসরাত আর নাসির সাহেব হেলে ধুলে বাহিরে যেতে দেখে পেছন থেকে ডেকে শোধালেন, বাপ মেয়ে কোথায় যা হচ্ছে শুনি? নুসরাত ভুরু পদক্ষেপে দ্রুত করে, আব্বাকে জিজ্ঞেস করো আম্মা। নাজনীন বেগম নাসির সাহেবের দিকে প্রশ্নোত্তর চাহনি নিক্ষেপ করতে তিনি বললেন, ইসরাতকে জিজ্ঞেস করো। ইসরাতের দিকে ফিরে তাকাতেই আগে নিষেধাজ্ঞা জারি করলো, এবার বলিস না, তুই অন্য কাউকে জিজ্ঞেস করতে। ইসরাত অবাক চোখে চেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে যে সেটা তো আগে বলবে, কাকে কি জিজ্ঞেস করব? নাজনীন বেগম চোখ পাকিয়ে রেখে অতিষ্ঠ ভঙ্গিতে জানতে চাইলেন, কে এসেছে? ইসরাত হাঁপ ছাড়লো, মোলায়েম কণ্ঠে উত্তর দিল, ও এ ব্যাপার, বড় আব্বু এসেছে। নাজনীন বেগম ইসরাতের সাথে আর কোনো বাক্য ব্যয় করলো না করে কিচেনে দৌড় দিলেন। ইসরাতকে উদ্দেশ্য করে হাঁকছিলেন, যা রুমে গিয়ে কাপড় চেঞ্জ কর আর মুখে কিছু লাগিয়ে নে, কাজের মহিলার মতো লাগছে তোকে। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে চলে গেল উপরে। বাইরে থেকে মানুষের গমগম স্বর ভেসে আসলো। নুসরাতও কিছুটা উদ্ভট কথা কানে আসলো ইসরাতের। নিজেকে সব শোনা থেকেও অনেকটা কষ্টে থামিয়ে রুমে নিয়ে গিয়ে লক করলো সে। কাবাট খুলে দাঁড়িয়ে রইল কি পরবে ভেবে। পছন্দ মতো কিছুই খুঁজে না পেয়ে সাদা রঙের একটা 3 পিস বের করে নিল সে। সেটাই গায়ে লাগিয়ে কিছুক্ষণ ঢং করলো, তারপর ঝটপট ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে আসলো। চুল খোপা করে ওড়না গায়ে দুলিয়ে দিল নাজনীন বেগমের হাতে কাজ করার জন্য। নিকশ কালো অন্ধকারে ডুবে আছে রজনী। ডুপ্লেক্স বাড়িটার বাইরে ঝলকালো আলো সুসজ্জিত। গেট খুলে যেতেই প্রথমে বাড়ির ভেতরে পা রাখে সৈয়দ হেলাল আহমেদ। নাসির সাহেব হাসি হাসি মুখে এগিয়ে এসে বিনিময় কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি এখানে আসায় আমি অনেক বেশি খুশি হয়েছি। হেলাল সাহেব কটক গলায় নাসির সাহেবের হাসি মুখ পানি ঢেলে দিয়ে যেন বলল, আমি এখানে কারো ভাই হয়ে আসিনি, আমার ছেলের শ্বশুর বাড়িতে এসেছি, তাই এক কথা মনে করে আপ্যায়ন করলে ভালো হয়। নুসরাত নাসির সাহেবকে ঠেলে সরিয়ে দিল দূরে। নিজের ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে সামনে এসে ঠাট্টা করে বলল, ইসরাতের শ্বশুর আঙ্কেল, ছেলের শ্বশুর বাড়িতে প্রথমবার আসলেন আর এই সামান্য জিনিস নিয়ে আসলেন, এটা কি একটু বেশি কঞ্জুসি হয়ে গেল না? যাই নুসরাতের পাশ কাটে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, উফ শালিকা, তুমি তো ভুলে গিয়েছিলে বাড়িতে, আমি তো ভুলে গিয়েছিলাম বাড়িতে আপনার মতো ভয়ঙ্কর এক খাদক আছে। আশা করি ভবিষ্যতে আমার এরকম ভুল আর হবে না। নুসরাত হাসলো। জাইনের কথায় প্রত্যুত্তর করলো না আর। জাইন মনে করলো নুসরাত দমে গিয়েছে, কিন্তু সে তো অন্য মতলব তার মাথায় খাটিয়ে নিয়ে বসেছিল। নুসরাত আবারও ফিলচে হাসলো। জাইনের কথার প্রত্যুত্তর করানি দেখে জাইন মনে মনে করলো নুসরাত হয়তো সত্যিই জমে গেছে। পিছু ফিরে চাইতেই নুসরাত জাইনের শার্টের দিকে ইশারা করলো। কালো শার্টে ভালো মতো হাড্ডি ভাঙা ডাক্তার। জাইন নিজের চওড়া কাঁধ ঘুরিয়ে একইভাবে ভেতরে প্রবেশ করে, যেন নুসরাতের কথা তার কানে আসেনি। ধীরে ধীরে বাড়ির কর্তারাও ভেতরে ঢুকতেই আলিঙ্গনে নুসরাতের সামনে। দুজনের মাথা মুখোমুখি হতেই নুসরাতের কপালে চুমু খেলেন। নাসির সাহেব, শোয়েব সাহেব এবং সৈয়দ সাহেব আলিঙ্গন করে ততক্ষণে ভেতরে প্রবেশ করেছে। বাড়ির 2 কর্তি সবাই এসে গিয়েছে। ঝর্ণা বেগম সাথে নুসরাত সকল কুশল বিনিময় হলো। নুসরাত নিজেও জড়িয়ে ধরে হালকা লিপি বেগমকে। লিপি বেগমের পেছন থেকে বেরিয়ে আসলো হুডি পরা টান টান শরীরের আরশ, কপালে একটা প্লাস্টার লাগানো,
তার দিকে ভ্রুকঞ্চিত করে তাকিয়ে রইল সে। নুসরাতের পালিশ কপাল ভাঁজ হলো। সামান্য ভুঁড়ি কঞ্চিত করে আরশের চোখে চোখ রেখে সরে আসলো। লিপি বেগম প্রশ্ন করলো, আমাদের বাড়িতে আসো না কেন তুমি? নুসরাত চোখ সরিয়ে নিয়ে আসলো। প্রস্তুত হেসে মৃদু স্বরে বলল, জি আসবো। লিপি বেগমের গলায় কপালে যেন সূক্ষ্ম চুমুখে সামনের দিকে যেতে আরো শেষে দাঁড়ালো নুসরাতের সামনে। কিছু বোঝে ওঠার আগেই গ্রিব্বা সামনে বাঁকিয়ে নুসরাতের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসলো। গভীর কথায় বলল, বিয়ান কি সবার থেকে ফ্রি হাঁক নিচ্ছেন? নুসরাত নিজের হাত দিয়ে আরশকে ঠেলে সরাতে সরাতে আরশ সরল না, আরো এগিয়ে আসলো। এক হাতে নুসরাতের মাথা শক্ত করে নিল, মৃদু মুখে আওড়ালো, আমি কিন্তু বাদ পড়ে গেছি। নুসরাত আরশের হাত থেকে নিজেকে ছাড়াতে চাইলে আরশ অন্য হাতে শক্ত করে নিতে বিরক্তিতে পরিপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলে, এরকম ব্যাঙের মতো লাফালাফি কেন করছেন? চুপ করে দাঁড়িয়ে থাকুন, না হলে পুরো 1 ঘন্টা আপনার মাথা ধরে রাখবো। নুসরাত আরশের কথাই যেন কথা বাড়ালো না, শান্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছু সময়। নুসরাত সুযোগের সদ্ব্যবহার করে আলগোছে ভুয়ো দৌড় দিতে গেল, সুঠাম পুরুষালী বুকের বাপাস ঘেঁষে। বুকের বাপাসটার কাঁচা ঘায়ে থাকায় খামচা ধরতে মুখটা বিকৃতি ঘটালো আরশ। দাঁতে দাঁত চেপে মুখে অস্বাভাবিকভাবে মৃদু আওয়াজ তৈরি করলো। নুসরাত আরশের চোখে চোখ রেখে মৃদু আওয়াজ দিয়ে হুডি খুলল। আরশ শুধালো, কেন? নুসরাত নির্লজ্জতার মতো হাসলো। আরশের কাছে এগিয়ে এসে নির্বিকার বিনিময়ে বলল, আপনার বডি দেখবো, সমস্যা আছে? আরশ চোখ বড় বড় করেছে একটানে হুডি খুলে ফেলতে পরনের সাদা হ্যান্ডের গেঞ্জিতে রক্তের দাগ দেখা গেল। নুসরাত সেদিকে ইশারা করে আরশকে উদ্দেশ্য করে বলল, এবার শুধু রক্ত বের করেছি, পরের বার অনুমতি ছাড়া এমন করলে কি করব তার গ্যারান্টি নেই। আরশ নিজেও হাসলো। হুডি গায়ে চাপিয়ে নুসরাতের হাতটা আবারও শক্ত করে চেপে ধরতে নুসরাত হাত দিয়ে আঘাত করে আরশের মুখে। আরশ নিজেই এক হাত দিয়ে নুসরাতের হাতটা মুচড়ে দিয়ে পিঠের কাছে ধরে, মাথা সামান্য কাত করে গা হিম করা শীতল কণ্ঠে বলে ওঠে, কি করবে এবার করেন মিসেস আরশ। নুসরাত দাঁতে দাঁত চাপে নিজের অপারগতা নিজেকে ধিক্কার করে। সে ক্ষীণে ক্ষীণে এসে উপস্থিত হলো মাহাদি। দুজনের দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে বুঝতে চাইলে এখানে হচ্ছেটা কি। যখন কিছু বুঝলো না তখন পেছন থেকে ডেকে উঠল নুসরাত। নুসরাত হালকা কাত হয়ে গেটের দিকে চোখ ফেলতে মাহাদির ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখলো। মাহাদির নাকে প্লাস্টার লাগানো, কপালে সাদা ব্যান্ডেজ, এমনকি হাতেও ব্যান্ডেজ গলার সাথে ঝুলানো। নুসরাত সরু চোখে মাহাদি আর আরশকে অবলোকন করে। কিছু বলতে নেবে তখনই কানে ভেসে এলো আরশের ধমকানো গলার স্বর, নুসরাত কি ভাবি বল। নুসরাত আরশের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চোখ দিয়ে সাবধানতা স্পর্শ করার চেষ্টা করলো। আরশ নুসরাতের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অপেক্ষা করে আবারও টেনে ধরতে আরশের চোখ ফিরিয়ে নিল, যেন জিজ্ঞেস করলো মাহাদিকে, আপনার কপালে আর হাতে এই অবস্থা কেন? আরশ নুসরাতের মুখ শক্ত হাতে চেপে ধরে নিজের দিকে আনলো। কণ্ঠ নিচে নামে ফিসফিস করে বলে উঠল, ওর অবস্থা কি সেটা নিয়ে আপনার এখন চিন্তা না করলে চলবে মিসেস আরশ। এসব শুধু অন্যর চিন্তা, আপনি তো চিন্তা করবেন শুধু আমায় নিয়ে, আপনার মিস্টারকে নিয়ে। পিনপত নীরবতা বিরাজমান নাসির মঞ্জিলে। সবাই চুপচাপ বসে আছে। সবার মধ্যে বসে আছে জাইন। বর্তমানের কেন্দ্রবিন্দু সে হলেও বাবা সবার দৃষ্টি অন্য একদিকে। কি চলছে তা চলছে, অটিপকর সেদিক থেকে ফিরে আসছে না বারবার। নুসরাতের মুখের মধ্যে আবারও আমের টুকরো ঢুকিয়ে সবার দিকে তাকালো। চোখে চশমা ভেতর থেকে উকি দেওয়ায় মেয়েলি চোখে আবারও চোখ পড়ে কটাক্ষ কণ্ঠে জানতে চাইলো, কি আমি কি এরকম করে তাকিয়ে আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আমি আপনার মতো মানুষ, কোনো ভিনদেশি প্রাণী নই। লিপি বেগম স্বামীর দিকে আর চোখে তাকালেন। বুড়ো কিছুটা কিঞ্চিত করে রক্তলাল রাউঞ্চিত করলেন। আরশকে কিছু একটা ইশারা করলেন। আরশ এসবে থমকালো না,
চুপচাপ বসে মোবাইলের স্ক্রল করছিল। লিপি বেগম ও নিজে উদ্যোগ হলো কথা বলতে। গলা খাকারি দিয়ে ডেকে উঠলেন নুসরাত। নুসরাত ভুরু কঞ্চিত করে সামান্য নিজের মুখে আমের টুকরো ঢুকিয়ে লিপি বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মুখ নড়াতে নড়াতে উত্তর দিল, জীবরম্য। লিপি বেগম মৃদু হেসে বললেন, পা নামিয়ে বসো বাবা, বড়দের সামনে পা তুলে বসা অভদ্রতা। নুসরাত ঠোঁট জিহ্বা দিয়ে লাগিয়ে মৃদু হেসে পায়ের ওপর থেকে পা নামিয়ে বসলো। ইসরাতকে নিজের সাথে করে নিয়ে আসলে রোহিণী বেগম। আরশ জাইনের পাশে এসে উঠে বলল নুসরাতের পাশে বসতে। হেলাল সাহেব এবার তেরা চোখে তাকালেন, সরিয়ে নিলেন। নুসরাতের পাশে দৃষ্টি দূরত্ব রেখেই বসেছিল মাহাদি। আরশের তা সহ্য হলো না। মাহাদিকে নুসরাতের পাশে দেখে গা দিয়ে ধাক্কা দিয়ে এক প্রকার অনীহা নিয়ে দূরে সরিয়ে দিল। চোখ সরু সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওর সাথে কি মধু লাগানো যে সবসময় ওর সাথে তোরকে মৌমাছির মতো লেগে থাকতে দেখি? মাহাদি ফ্যালফ্যাল করে চেয়ে রইল, অতঃপর কোনোরূপ শব্দ ব্যয় না করে নিজের চোখ সরিয়ে নিল। গনে গনে 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পার হওয়ার পর কিচেনের দিকে চোখ পড়তে অক্ষকোটর ব্যবসা পা স্লিপ কেটে ধূপ করে মেঝেতে পড়ে গেল মোমো। নাদুস নদুস হাওয়ায় যেন সব জায়গায় ঠুসঠাস পড়ে যায় মেয়েটা। সোজা হয়ে উঠে দাঁড়াতে ইরহামের সাহায্য লাগলো। ইরহাম টেনে তুলে দাঁড় করাতে নাক ফুলিয়ে কিছু একটা বলবে মেয়েটা। মাহাদি সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালো, এই মেয়ে পড়ে যাওয়ার ছাড়া কি আর কোনো কাজ নেই? মেঝে, রাস্তা, কাদা সব জায়গাতেই যখন তখন ঠুসঠাস পড়ে যায়। ইসরাত সবার উদ্দেশ্যে সালাম দিতে সোহেব সাহেব উঠে এসে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। 1000 টাকার নোট দিয়ে মাথা চারপাশে ঘুরিয়ে নজর কাটালেন। ঝর্ণার হাতে টাকা তুলে দিতে দিতে বললেন, বুয়াকে দিয়ে দিও। সোহেব সাহেব হেসে গিয়ে আবারও নিচের জায়গায় বসলেন। সৈয়দ সাহেব উঠে এসে ইসরাতের মাথায় হাত বোলালেন। তারপর সুখো চুমু খেয়ে তিনিও প্রিটি লাগছে আপনাকে আম্মা। ইসরাত মৃদু হাসলো। সৈয়দ সাহেব নিজের জায়গায় বসতেই ইসরাত জাইনের কাছে বসিয়ে দিয়েছে। নাজনীন বেগম কিচেন থেকে ঘাম মুছতে মুছতে এসে বসলেন সোফায়। নুসরাত ফিসফিস করে বলল, এসিতে পাওয়ার কমা। নুসরাত সেন্টার টেবিল থেকে রিমোট এসির পাওয়ার কমিয়ে দিল। ধীরে ধীরে ড্রয়িং রুম ঠান্ডা হয়ে আসলো। হেলাল সাহেব এবার বলে উঠলেন, আসল কথায় আসা যাক। যখন সবকিছু নতুনভাবে হচ্ছে তাহলে নতুনভাবে পরিচিত হই। নাসির সাহেব ওপর নিচে মাথা নাড়লেন। হেলাল সাহেবকে ইশারা করে সোহেব সাহেব আর সৈয়দ সাহেবের দিকে। ওরা দুজন আমার ছোট ভাই ও তাদের স্ত্রী। আমার ফুপ্পি, উনি আমার স্ত্রী, ও আমার বড় ছেলে আর ও আমার ছোট ছেলে। ইরহামের দিকে ইশারা করতেই ইরহাম কথা কেটে দিয়ে বলল, আমি মেয়ে পক্ষ। নাসির সাহেব সবার দিকে ইশারা করে বললেন, উনি আমার স্ত্রী, এই আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে আমার ভাইয়ের ছেলে, ওই 2 জন, আর ও আমার বোনের মেয়ে। হেলাল সাহেব মেকি হেসে ঠোঁট ভুলিয়ে বললেন, সুন্দর পরিবার আপনাদের। নাসির সাহেব মুখে বললেন, জি আপনাদেরও। এবার আসা যাক রীতিনীতিতে। একজন মেয়ে যেভাবে দেখা হয় সেভাবে আমরা মেয়ে দেখব। হেলাল সাহেবের কথায় নাসির সাহেব মাথা নাড়ালেন। হেলাল সাহেব বললেন, মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত ভুরু চুকল কিচিত কুচকে নিয়ে রাগী কণ্ঠে বলতে চাইল, কেন? সুফি খাতুন শুধালেন, কি কেন? নুসরাত তাচ্ছিল্য করে বলে উঠল, মেয়ে কেন হেঁটে দেখাবে? সোহেব সাহেব নুসরাতকে উদ্দেশ্য করে বলল, এটা নিয়ম আম্মু। নুসরাত চোখ সরু করে জিজ্ঞেস করে, কে তৈরি করেছে নিয়ম? নাজনীন বেগম চোখ রাঙালেন। মৃদু স্বরে ধমকে বললেন, চুপ, একদম চুপ, এত প্রশ্ন কিসের? নুসরাত এসব পাত্তা দিল না, সবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল। হেলাল সাহেব বিরক্ত নিয়ে বলে উঠলেন, সমাজের তৈরি নিয়ম। নুসরাত পরপর শব্দ ছুড়ল, সমাজ কাদের তৈরি? নুসরাতের কথায় নাজনীন বেগম তাতে দাঁত চেপে ডেকে উঠলেন, নুসরাত। নুসরাত ফিরে তাকালো না নাজনীন বেগমের দিকে। লিপি বেগম হেসে উঠে উত্তর দিলেন, তুমি জানো না? নুসরাত কপালে ভাঁজ ফেলে হাসলো, এক গাল ফুলিয়ে প্রশ্নতীর চোখে তাকায়ে ইশারা করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাশ থেকে আরশের গম্ভীর স্বর ভেসে এলো, আমাদের।
নুসরাত চোখে চশমা ঠিক করে নিয়ে নড়ে চড়ে বসলো। নাজনীন বেগম নুসরাতের মুখের ভাব দেখে তার মনোভাব ধরে ফেলেছেন, তাই নিষেধাজ্ঞা জারি করতে বলে উঠলেন, আর একটা কথাও না। ইসরাত উঠে দাঁড়াও। ইসরাত নিজে থেকে দেখে নড়ল না, যেন ইশারা করে চুপ করে বসে থাকতে। হেলাল সাহেব কঠোর স্বরে জিজ্ঞাসা করে উঠলেন, উঠে দাঁড়াচ্ছ না কেন? শুনতে পাসনি কি বললাম? ইসরাত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে যাবে, জাইন হাত চেপে ধরল। গম্ভীর গলায় বলল, প্রয়োজন নেই হেঁটে দেখানোর। ও তেরা হোক, বাঁকা হোক, টাক হোক, ল্যাংড়া হোক, রোগা হোক, ওকে বিয়ে আমি করব, আমার কোনো সমস্যা নেই। তাই হাটের কোনো প্রয়োজন আমি দেখছি না। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, প্রয়োজন আছে। সুফি খাতুন না বুঝে নুসরাতের কথায় সহমত পোষণ করে, বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ প্রয়োজন আছে, উঠে দাঁড়াও। নুসরাত হাসলো। ইসরাত উঠে দাঁড়াতে যাবে, নুসরাত হাত তোলে বাধা দেয়। চোখ ছোট ছোট করে হেসে ফেললো। তারপর বলল, তোকে কে বলেছে উঠে দাঁড়াতে? আমি তো জাইন ভাইকে হেঁটে দেখাতে বলেছি। নাজনীন বেগমের মাথায় হাত চাপড়ালেন। তিনি জানতেন এই মেয়ে এই ধান্তায় আসছে নিজের মস্তিষ্কে, তাই তিনি বাদ সকালে এসব অসুস্থ গলায় চেঁচিয়ে উঠলেন, কি? নুসরাত নির্বিকার চিত্তে চেয়ে রইল, জাইনের চোখে ইশারা করে উঠে দাঁড়ানোর জন্য। হেলাল সাহেব রাগী কণ্ঠে বললেন, মাথা ঠিক আছে তোর? নুসরাত ঠোঁট টিপে মাথা নাড়ায়। হেলাল সাহেব কিছু বলতে যাবে, গম গম করে আরস বলতে লাগলো, সমস্যা কোথায়? ভাইয়া হেঁটে দেখাক আর ইসরাত হেঁটে দেখাক, একজন দেখালেই হয়, এতে আমি খারাপ কিছু দেখছি না। লিপি বেগম দ্বিমত পোষণ করলেও এরকম হয় না। নুসরাত ভোলা ভালা চেহারা বানিয়ে নিয়ে বলে উঠল, এই তো আপনারে বলে সবাজের তৈরি নিয়ম, তাহলে এখন কেন এরকম হয় না? হেলাল সাহেব বললেন, মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত হেলাল সাহেবের থেকে বড় গলায় জাইনকে উদ্দেশ্য করে বলল, ছেলেকে বলুন হেঁটে দেখাতে। ইসরাত আর জাইন দুজনে উঠে দাঁড়ালো। একজন আরেকজনের পানে চেয়ে থেকে একে অপরকে হেঁটে দেখালো। হেলাল সাহেব ব্যাপারটা মন মতো না হয় ক্ষিপ্ত চাহনিতে মেয়ের চুল দেখাও। নুসরাত তাচ্ছিল সুরে বলল, আব্বা ছেলের চুল দেখুন, ভালো করে কেটে টুটে দেখে নিবেন চুলগুলো আসল নাকি নকল। একটু টানাটানিও করতে পারেন, আসল হলে একটু জোরে টান দিবেন। কম বয়সে চুল পড়ে গেলে আবার আমাদের ইসরাতের টাক জামাই হবে। নাসির সাহেব নুসরাতের কথায় ওপর নিচ মাথা নাড়লেন। নাজনীন বেগম কটমটিয়ে বললেন, নুসরাত মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকায়। নাকের পাটা ফুলে উঠেছে তার। কি হয়েছে? নুসরাত বলেই চিৎকার করছো কেন? কিছু বললেই তো হয় না, না হয় আমার কাজে বাধা দিও না। হেলাল সাহেব এবার তেজি কণ্ঠে বলল, মেয়ে রান্না জানে? নুসরাত মেকি হাসি দিয়ে ঠোঁটে ঝুলিয়ে বলল, ছেলে রান্না জানে? হেলাল সাহেব চোখ পাল্টে নিলেন। ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করে, ছেলে রান্না জানা না জানা দিয়ে তোমার কি কাজ? নুসরাত শ্বাস ফেলল। খোপা খুলে যাওয়ায় আবার বান করতে করতে উত্তর দিল, আমাদের মেয়ে রান্না জানা আর না জানা আপনাদের কি কাজ? মেয়ে কি ঘরের কাজ জানে? ছেলে কি ঘরের কাজ জানে? হেলাল সাহেব চুপচাপ নুসরাতের কিছু লক্ষ্য করলো, তারপর শ্বাস ফেলে বলে উঠলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বোনকে পছন্দ হয়নি। মেয়ে মানুষের মুখ তো লাগামেন ভালো না, ভালো চোখে মানুষ দেখেও না। নুসরাত হালকা হেসে উঠল, আমাদের ছেলে পছন্দ হয়েছে, কিন্তু ছেলের বাপকে পছন্দ হয়নি। পুরুষ মানুষের মহিলার কাজের বিষয়ে তো খুঁতখুত করতে আমাদেরও ভালো লাগে না। বাপ মেয়ে ভালো চোখে দেখি না, ঠিক না আব্বা? নাসির সাহেব নুসরাতের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বললেন। হেলাল সাহেব নাসির সাহেবের দিকে তাকাতেই উঠে দাঁড়াতে বললেন, মেয়েকে একটু মেয়ের মতো কাপড় পরা আর বসা শিখাবেন। নুসরাত হাসি হাসি মুখে হেলাল সাহেবের চোখে চেয়ে, আপনার ছোট ছেলেকে বুঝিয়ে বলবেন, অপরিচিত মানুষকে এত কাছে ঘেঁষে বসা ঠিক না। আপনাকে দেখে আদবই মনে হচ্ছে, কিন্তু পরের বার আসার সময় ছেলেকে একটু আদব কায়দা শিখে নিয়ে আসবেন। শিকদার বাড়ি। নিজাম শিকদারের হাতে মিষ্টির বক্স তুলে দিয়ে ভুরু কুচকালন পৌর লোকটা। নুসরাত লোকটা কেমন ভাব করতে দেখে একটু মিষ্টি টুপ করে প্যাকেট থেকে বের করে ঢুকে দিল নিজাম শিকদারের মুখে। মৃদু কণ্ঠে বলল, আহা, এত চিন্তা করছো কেন তুমি? টুপটাপ খেয়ে নাও মিষ্টিগুলো, তা না হলে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছো কেন? একটা কথা শোনো, দুদিন পরে এমনি কবরে চলে যাবে, তাই ভালোভাবে খেয়ে দে কবরে যাও। একঠান তো এমনিই কবরে চলে গেছে। নিজাম শিকদার মুখের ভেতর
ঢোকানো মিষ্টিটা গিলে ফেললো, মুখের বিকৃতি ঘটিয়ে জিজ্ঞেস করলো, কি এমন কাজ সম্পাদন করেছো যে মিষ্টি বিলাচ্ছ তোমরা বাপ মেয়ে? নুসরাত হাসলো, গা দুলিয়ে হেসে সোফায় আরাম করে বসলো। মৃদু আওয়াজে বলে উঠলো, আরে 1000 টাকা আগে 1000 টাকা বের করো, তাহলে বলবো, নইলে সুখবর জানার কোনো দরকার নাই। নিজাম শিকদার ক্ষীণ চাহনি নিক্ষেপ করে 1000 টাকা নোট বের করে নুসরাতের দিকে এগিয়ে দিল। সৌরভী বিরক্তিকর কণ্ঠে বলল, আমার দাদা থেকে টাকা নিতে তো লজ্জা লাগে না? নুসরাত দ্বিধায় উত্তর দিল না, মোটেও লাগছে না। সৌরভী শব্দ করে শ্বাস ফেলল, ইশারায় বলল, কি হয়েছে বলার জন্য। নুসরাত মৃদু তেজি কণ্ঠে বলে উঠল, মেহমান আসলে তোমরা খেতে দাও না, আমাদের আগে আপ্যায়ন করো, তারপর বলবো। সৌরভী নুসরাতের গোড়ামিতে বিরক্ত হলো, রাগী চোখে চেয়ে যখন উঠতে যাবে নুসরাত থামিয়ে দিয়ে বলল, যখন দিয়ে ইশারা করে বসে যাওয়ার জন্য ব্যগ্র স্বরে বলে ওঠে, আমার জন্য সুখবর, কিন্তু তো দাদার জন্য শোক খবর, তাই নিজেই রেডি হতে এনে। নিজাম শিকদার নুসরাতের হেয়ালিতে অস্থির হয়ে ওঠেন। মৃদু আওয়াজে সৌরভীকে উদ্দেশ্য করে বলে, আমার ভিপি হাই হচ্ছে, তাড়াতাড়ি বলতে বলো ওকে। সৌরভী উঠে দাঁড়ালো, হাত দিয়ে নিজাম শিকদারের পিঠে হাত বুলিয়ে ফেলফেলে কণ্ঠে শোধালো, বলবি তুই? নুসরাত মাছি তাড়ানোর ভঙ্গিতে সৌরভীর কথা যেন তাড়িয়ে দিল। সে তার মর্জির মালিক, কেউ তার ওপর কর্তৃত্ব জাহির করতে পারে না। তার নৈশব্দে অনেকক্ষণ বসে থাকলো, দেখিয়ে বোঝা গেল বর্তমানে কথা বলার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই তার। সৌরভী শক্ত কণ্ঠে ডেকে উঠল। নুসরাত আরাম করে বসে রইল, হাত বাড়িয়ে এসির পাওয়ার কমিয়ে মৃদু কণ্ঠে আওয়াজ করে আওড়ালো, একটু আগে যে মিষ্টি খেয়েছে তা যায় না নুসরাতের বিয়ের ফাইনাল হওয়ার মিষ্টি। আগস্টের 20 তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে। নিজাম শিকদার মুখটা পাংশুটে বানিয়ে চেয়ে রইল। নুসরাত মৃদু আওয়াজ করে বলে উঠল, তুমি লেট করে হয়ে গিয়েছো বুড়ো, জায়নার ইসরাতের অনেক আগে বিয়ে হয়ে গেছে। নিজাম শিকদার আনমনে জিজ্ঞাসা করলো, কিন্তু কবে? নুসরাত দীর্ঘশ্বাস ফেলল, ঈষৎ ঢিলে হয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, 2012 সালের মাস জুন, তারিখ 20, দিন শুক্রবার। সুরভি ব্যঙ্গ কণ্ঠে বলে ওঠে, তারিখ দেখে খুব ভালোই মনে রেখেছিস। নুসরাত মুখ ফোঁস করে বের হয়ে আসলো, আমার বিয়ের তারিখ আমার মনে থাকবে না, গাধা নাকি? কথাটা বলে মুখ চেপে ধরলো, এক পলকে সৌরভের দিকে চোখ বুলালো। মেয়েটা তার দিকে তড়াক করে চেয়ে আছে। নুসরাত পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো, নিজাম শিকদারের শোকহত মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে হাসলো, হাত দিয়ে প্লেন উড়ানোর মতো করে দেখিয়ে বলল, তোমার কোকিলা শুরু ভো হইয়া গিয়াছে, নতুন করে খুঁজে বের করো, কারণ কোকিলা সুর এখন জাইনের স্ত্রী। আশা করি আজ রাতে আরামে ঘুম হবে। তারপর আবারও হেসে উঠল, কিভাবে আরামের ঘুম হবে? তোমার ঘুম তো হারাম হয়ে গেছে। হা হা। নিজাম শিকদার নুসরাতের দিকে কিচিৎ চেয়ে থেকে মৃদু আওয়াজে সুধান, ঠাট্টা করছে আমাকে নিয়ে? নুসরাত হাসতে হাসতে ড্রয়িং রুমে থেকে বের হওয়ার আগেই পিছু ফিরে আওড়ালো, সে সাহস আছে আমার? নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে আসর বসেছে। টেবিলে এখনো তখনকার রেখে যাওয়া নাস্তার জিনিসপত্র একের পর এক জিনিস তুলে নাসির মঞ্জিলের সবাই নিজের মুখের ভেতর ঢোকাচ্ছে। ইসরাত, ইরহাম ইশারা করে নিজেদের মুখের খাবার গিলে শুধায়, আপি সালামি কত দিয়েছে? ইসরাত নিজের হাতের মুঠোয় টাকাগুলো দেখিয়ে হাসলো, অনেকগুলো খাম দিয়েছে সৈয়দ বাড়ি থেকে। সবার খামের ওপর নাম লেখা আছে। প্রথমে হেলাল সাহেব ও লিপি বেগমের পক্ষের খাম খোলা হলো, সেখান থেকে বের হলো 10,000 টাকা। সোয়েব সাহেব আর স্বর্ণা বেগমের খাম থেকে আসলো 7,000, সোহেদার ও মিনি থেকে আসলো 12,000। নুসরাত কিচিৎকাল বড় বড় চোখে চেয়ে বড়লোকস মানুষজন সবাই হাসলো, টাকাগুলো একত্রিত করলো। হঠাৎ জাইনের একটা খাম আহানের চোখ আটকালো, মোমোকে ইশারা করলো খামটি দিতে। সেটা থেকে হন্তদন্ত হয়ে খোলার জন্য চেষ্টা। ইসরাত হা করে রইল খামটি দেখে। ইসরাতের দিকে ইশারা করতেই চাইলো, খুলবে নাকি? খুলবে না। ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে খাম খোলা হলো, সেখান থেকে বের হলো, টাকা বের হয়ে আসলো না। জাইনে লেখা একটি নেকলেস আর একটা চিঠি বেরিয়ে আসলো। নুসরাত চিঠি ইসরাতের হাতের মুঠো দিয়ে মনে মনে ইচ্ছে করলো
কি লিখেছে বেটা, কিন্তু নিজের ইচ্ছে দাফন করে ঠোঁট চেপে নীরবে বসে রইল। ইসরাত চিঠি খুলতেই টান টান হাতে কিছু লেখা ভাসলো কি কঠোরে। প্রথমে বড় বড় অক্ষর লেখা, প্রিয় সহধর্মিণী। আমার লেখা হাত অতি জঘন্য আমি জানি, তাই আমি লেখা নিয়ে হাসাহাসি করবে এটাও আমি জানি। আমি এই চিঠিটা আপনাকে লিখি এই জন্য যে আমার আব্বু আপনার বাসায় এসে অনেক উল্টাপাল্টা কথা বলবে, তাতে আপনি মন খারাপ করবেন না। আপনাকে দেখতে আসার পর আমি আপনার হয়ে কথা বলতে পারবো না। আমি ওয়াদা করেছি আমার আব্বুর সাথে, আর তাতে আমি দায়বদ্ধ। আমার মনে প্রশ্ন আপনার মনে প্রশ্ন জাগতে চাইলেও আমি আপনাকে মেসেজ করে জানাতে পারতাম, কিন্তু এইভাবে কেন? হয়তো জানাতেই পারি, আমি লজ্জার সাথে এবং স্বীকারোক্তিও দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মোবাইল নাম্বার দুটোই আমার কাছে নেই। তাই আমার এই গাফিলতির জন্য আমি নির্দ্বিধায় ক্ষমা চাইছি। এতে আপনার প্রিয়। ইসরাত চিঠি পড়ে মুচকি হাসলো। নুসরাত আর ইরহাম চোখাচোখি করলো। তারপর দুজনেই শুরু করলো ইসরাতকে নিয়ে ঠাট্টা করা। নুসরাত কিছু বলার পূর্বে ইরহাম মোবাইলে কল আসলো। তর্জনী আঙ্গুল ঠোঁটে চেপিয়ে চুপ করতে বলল সকলকে। ফোন পিক করতে শান্ত গলায় বলে উঠল ওই পাশ থেকে। অপর পাশের কথা মুখ কালো হয়ে এলো ইরহামের। শান্ত গলায় বলে উঠল, আসছি ভাই। পকেটে ফোন পুরেই নাসির মঞ্জিল থেকে দ্রুত পদক্ষেপে বের হয়েতেই সবার কাছ থেকে বিদায় নিল। নুসরাত কিছু বলার পূর্বে ইরহাম হন্তদন্ত পায়ে ছুটল, বিড়বিড় করে আওড়ালো, আজ মনে হয় আর বাঁচব না।